বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানেই আসো, আশা রাখি ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকো এই কামনা করি। দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, দেখতে দেখতে তোমাদের অনেক দিন চলে গেছে দ্বিতীয় বর্ষের, আর কিন্তু বেশি দিন বাকি নেই। যদি কেউ পড়াশোনায় অলসতা করো তাহলে পিছনে পড়ে থাকবে। কাজেই পড়াশোনার দিকেও লক্ষ্য রাখতে হবে। আমাদের এই অনলাইন ক্লাসের পড়াশোনাগুলো আমরা কি দেই এগুলো সংগ্রহ করে এই অনুযায়ী রীতিমতো ভাষায় পড়াশোনা করবা, তাহলে পরে তোমাদের আর তেমন একটা সমস্যা হবে না। ইতিমধ্যে আমরা একটা অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ে পদার্পণ করেছিলাম। আসো আমরা কথা না বাড়িয়ে এখানে আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের, অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, এটা সাবজেক্টটার নাম। তো এই দ্বিতীয় পত্রটা মূলত ব্যবস্থাপনা, কেমন এ কথা তোমাদের বলেছি। তো ব্যবস্থাপনা দ্বিতীয় অধ্যায় আছে ব্যবস্থাপনার নীতি। এখানে তোমাদের বিগত ক্লাসে আলোচনা করা হয়েছিল নীতি কি, প্রতিষ্ঠিত যে নির্দেশনা মেনে কার্যাবলী পরিচালিত হয় তাকে নীতি বলে। আর হলো ব্যবস্থাপনার নীতিটা কি? ব্যবস্থাপনার নীতি হচ্ছে ব্যবস্থাপনায় যে সমস্ত নির্দেশনা অনুসরণ করা হয় তাকেই ব্যবস্থাপনার নীতি বলে। এই ব্যাপারে ডিটেলস তোমাদের সাথে বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। অর্থাৎ নীতি এই কথাটুকু যদি তুমি পারো তাহলে ব্যবস্থাপনার নীতি কি সেটা একটু ব্যবস্থাপনা কথাটা উল্লেখ করে দিয়ে হয়ে যাবে, কেমন। এই ব্যবস্থাপনার নীতি এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আসো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ। ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এইটা আমাদের বাস্তব জীবনে, আমাদের চাকরি জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, পারিবারিক জীবনে সর্বক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য বিষয়টা আমাদের বুঝে শুনে মনে রাখতে হবে বা শিখতে হবে। ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল 1916 সালে তার একটি বইয়ের মধ্যে তিনি 14টা নীতির উল্লেখ করেছেন, যা তৎকালীন সময় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। অর্থাৎ এক সময় এক একটা প্রতিষ্ঠান তাদের ইচ্ছা মতো স্বৈরতান্ত্রিকভাবে পরিচালিত হইতো, নিজেদের নির্দেশনা মতো, নিজেদের ইচ্ছা মতো পরিচালিত হইতো। ফলে দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ দেখা দিত, বিশৃঙ্খলা দেখা দিত। কিন্তু হেনরি ফেওল সে 1916 সালে যে নীতিগুলো প্রবর্তন করেন বা প্রচলন করেন সেই নীতি আজও বিভিন্ন প্রতিষ্ঠানে পালন করতে দেখা যায়। তো আসো আমরা সেই ব্যবস্থাপনার জনক হেনরি ফেওলের সে 14টা নীতি কি এগুলো আমরা দেখি, এগুলো একটু আলোচনা করি। এগুলো মনে রাখতে হবে। আমি একটু বোর্ডে লিখি, তোমরাও লিখে নাও। ব্যবস্থাপনার নীতি বা আদর্শ, এটা হেনরি ফেওলেরটা। ব্যবস্থাপনার নীতি বা আদর্শ। আমি একটু বোর্ডে লিখে নেই, তোমরাও লিখে নাও। কার্য বিভাজন বা শ্রম বিভাগ, দুই কর্তৃত্ব, তিন আদেশ নিয়মানুবর্তিতা,
বক্তৃতা 4 আদেশের ঐক্য, আদেশের ঐক্য 5 নির্দেশের ঐক্য, নির্দেশের ঐক্য 6 সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ, সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ। এরপরে আসো 7 নম্বরে পারিশ্রমিক, পারিশ্রমিক 8 কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ 9 জোড়াময় শিকল, জোড়াময় শিকল  এরপরে লেখো শৃঙ্খলা, শৃঙ্খলা 11 সাম্যতা, সাম্যতা 12 চাকরির স্থায়িত্ব, চাকুরির স্থায়িত্ব 13 নম্বরে উদ্যোগ, উদ্যোগ লাস্টলি 14 নম্বরে একতাই বল, একতাই বল ইউনিট ইজ স্ট্রেংথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1916 সালে হেনরি ভেল, যাকে ব্যবস্থাপনার জনক বলা হয়, তিনি তার গ্রন্থে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যে 14টা নীতির উল্লেখ করেছেন, এই নীতিগুলো বিশ্বের সমস্ত দেশেই এটা গ্রহণযোগ্য, এটা অনুসরণ করা হচ্ছে। তো আমি ইতিমধ্যেই সে নীতিগুলো বোর্ডে লিখে ফেলেছি। এসো এবার আমরা একটু আলোচনা করে নিই, কেমন? তো দেখো, প্রথমেই লেখা আছে কার্য বিভাজন। কার্য বিভাজনটা কি? একটা প্রতিষ্ঠানে নানা ধরনের কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে। এই কাজগুলোকে শ্রমিক কর্মচারীদের অথবা মানব সম্পদের দক্ষতা এবং যোগ্যতা, যার যেটা দক্ষতা আছে, যে যেই কাজে পারদর্শী, সেই দক্ষতা, যোগ্যতা এবং পারদর্শী অনুসারে কাজটাকে ভাগ করে দেওয়া, এইটাকে বলা হয় কার্য বিভাজনের নীতি। অর্থাৎ নানা ধরনের কাজ থাকে, তোমরা জানো, যে কোনো প্রতিষ্ঠানে, বাসা বাড়ি থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে কাজ না থাকে। এই কাজগুলো বিভিন্ন ধরনের থাকে। এই কাজগুলোই কিন্তু কারো পক্ষে বা কারো একার পক্ষে এগুলো সম্পাদন করা সম্ভব না। সেই ক্ষেত্রে কি করতে হবে? যার যে যোগ্যতা আছে, দক্ষতা আছে, সেই যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কাজটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়ার নামই হচ্ছে কার্য বিভাজনের নীতি। সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ। একজন অযোগ্য লোক, তার দক্ষতা নাই, তাকে যদি একটা কাজ দেওয়া হয় তাহলে কিন্তু সে সেটা সুন্দরভাবে সম্পাদন করতে পারবে না। আর কাজ কিন্তু সবাই তার পছন্দের কাজ চায়, যে যেটা হোক, পারক না পারক, দেখবা সে যে কাজটা ভালো সেই কাজটাই কিন্তু বেছে নেবে। কিন্তু সেই হেনরি ভেল কী করছেন না, যার যে যোগ্যতা আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, তাকে সেই অনুযায়ী
কাজগুলোকে ভাগ করে দেওয়া। এইভাবে যদি ভাগ করে দেয় তাহলে প্রতিষ্ঠান সুন্দরভাবেই পরিচালিত হয়। এরপরে আসে দেখো কর্তৃত্ব। যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, কাউকে কর্তৃত্ব দেওয়া হয়, পাশাপাশি তাকে ক্ষমতা দিতে হবে। ক্ষমতা যদি না দেয় তাহলে কেউই কিন্তু কোনো দায়িত্ব সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে পালন করতে পারবে না। কাজেই দায়িত্ব দেওয়ার সাথে সাথে তাকে কর্তৃত্ব দিতে হবে, তাকে ক্ষমতা দিতে হবে। সেটা হচ্ছে কর্তৃত্ব পালনের কর্তৃত্বের নীতি। তো এখানে কর্মচারীরা ভয় করবে না, কর্মচারীরা কারো আদেশ মান্য করবে না। এই জন্য কাউকে যখনই কোনো দায়িত্ব দেওয়া হবে তখন তাকে ক্ষমতাও দিতে হবে। নেক্সট হচ্ছে নিয়মানুবর্তিতা। প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজে একটা নিয়ম নীতি থাকবে। এই প্রতিষ্ঠিত নিয়ম নীতিগুলো অনুসরণ করতে হবে। সে নিয়ম নীতি সবাইকে মান্য করতে হবে, টপ টু বটম, একেবারে উপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত সবাইকেই প্রতিষ্ঠানের যে নিয়ম আছে, যে নীতি আছে, সেগুলো সবাইকে অনুসরণ করতে হবে। নিম্ন স্তরে যে সমস্ত কর্মচারী আছে তারা উপরের স্তরের বা উচ্চ স্তরের কর্মকর্তাদের তারা কি করবে? সম্মান করবে, সম্মান প্রদর্শন করবে। এমন এটা হলো নিয়মানুবর্তিতা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখো, এইটা তোমাদের জীবনও কাজে লাগবে অনেক ক্ষেত্রে, আদেশের ঐক্য। আদেশের ঐক্য কি? প্রতিষ্ঠানে যে কাজ আছে সেই কাজের আদেশ আসবে উপর থেকে, অর্থাৎ টপ লেভেলে যারা আছেন উপর থেকে নিচের দিকে আসবে। তুমি সিনিয়র, তোমাকে যদি নিচের একটা লোক আদেশ করে তখন তোমার কীরকম লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না, তাই না? এই জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে যে আদেশটা আসবে একেবারে বস থেকে। উপরের লেভেলে যারা আছে তোমাদের আমি দেখিয়েছিলাম উচ্চস্তরীয় ব্যবস্থাপনা, মধ্যস্তরীয় এবং নিম্নস্তরীয়। তো এই আদেশটা আসবে উপর থেকে নিচের দিকে। কিন্তু যদি নিচের থেকে উপরওয়ালাকে আদেশ দেয় তখন কীরকম লাগে? তখন সেটা হাস্য করো, আবার কখনো কখনো কিন্তু কিছু বলা যায় না। হ্যাঁ, আদেশ পালন করতে হয়। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কাজেই খেয়াল রাখতে হবে আদেশ কোত্থেকে আসবে? আদেশ আসবে উপর থেকে নিচের দিকে, এর যেন ব্যত্যয় না ঘটে। এরপর আছে নির্দেশের ঐক্য। একটা প্রতিষ্ঠানে কর্মচারীদের উপর নানা ধরনের নির্দেশনা আছে, কিন্তু এক একজন যদি এক একটা নির্দেশনা দেয়, আমি বললাম একটা, আর একজনে বললো একটা, এই তুমি এরকম করো, এইরকম করো না, এইভাবে করলে যার উপরে আদেশটা আসবে সে সুষ্ঠুভাবে পালন করতে পারবে না। এই জন্য বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন কর্তৃপক্ষের থেকে যখন কর্মচারীর উপরে নির্দেশনা আসবে, সেই নির্দেশনাটা কিন্তু একই ধরনের হতে হবে। একই ধরনের হলে কর্মচারীরা সে আদেশটা সুন্দরভাবে পালন করতে পারে। আশা রাখি বুঝতে পারছো নির্দেশনাটা একরকম। কেমন? এক একজন যদি এক এক নির্দেশনা দেয়, কার আদেশ পালন করবে কর্মচারীরা? এখানে ব্যাঘাত ঘটায়। এর উপরও তোমাদের প্রশ্ন থাকে, আমি একটু আলোচনা করে নিই, তারপরে বলবো। এরপরে দেখো সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ। একটা প্রতিষ্ঠানের স্বার্থে আমরা কাজ করি, প্রতিষ্ঠানে যে কাজের দ্বারা 10 জনের উপকার হয় সেই সকল ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নিজের যে স্বার্থ আছে সে স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে দিতে হবে। নিজের স্বার্থটাকে ত্যাগ করে প্রতিষ্ঠানের বা সকলের স্বার্থের প্রতি লক্ষ্য রাখতে হবে। এইটা কয়জনে করে? এই কাজটা কিন্তু দেখবো অনেকেই নিজের স্বার্থটাকে সবসময় গুরুত্ব বেশি দেয়। এইটা যখনই দেবে সেই প্রতিষ্ঠান কিন্তু কখনোই উন্নতি লাভ করতে পারে না। কাজেই লক্ষ্য রাখতে হবে যে সাধারণ স্বার্থে আমার নিজের স্বার্থটাকে ত্যাগ করতে হবে, পরিত্যাগ করতে হবে। আসো পরের পয়েন্টে চাই, পারিশ্রমিক। অত্যন্ত সুন্দর একটি পয়েন্ট। পারিশ্রমিকটা কি? আমি সারাদিন কাজকর্ম করলাম কিন্তু আমি পারিশ্রমিকটা পাইলাম না। প্রত্যেক শ্রমিক কর্মচারীকে তার ন্যায্য পাওনা থেকে কখনোই বঞ্চিত করা যাবে না। সারাদিন খাটলো, পরিশ্রম করলো, কিন্তু সে ন্যায্য পারিশ্রমিক পেল না, তখন তার মনটা কিন্তু ভালো থাকতে পারে না। আর মন ভালো না থাকার মানে কি? মনটা ভালো না থাকার মানেই হচ্ছে সে কাজে মনোনিবেশ করবে না। এই জন্য শ্রমিকদের যোগ্যতা, শ্রমিকদের দক্ষতা, শ্রমিকদের পদ ইত্যাদি অনুসারে প্রত্যেক শ্রমিক কর্মচারীকে তাদের ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। আশা রাখি বুঝতে পারছো পারিশ্রমিকটা কি, অর্থাৎ ন্যায্য পারিশ্রমিক। কাজ করছে তার পারিশ্রমিকটা দিয়ে দেবো। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, এইটা মনে থাকলে এইটা হতে হবে। কেন্দ্রীকরণ, একটা প্রতিষ্ঠানের কর্তৃত্ব, একটা প্রতিষ্ঠানের ক্ষমতা, একটা প্রতিষ্ঠানের নির্দেশনা সবসময় কেন্দ্রীভূত থাকবে, অর্থাৎ উপরের লেভেলে উচ্চ স্তরে থাকবে। কেমন?
এখান থেকে নির্দেশনা আসবে। যদি এই কাজের পরিমাণ বেশি হয়ে যায় তখন তিনি কি করেন, এই কাজটাকে আবার বিভিন্ন বিভাগে ভাগ করে দেন। যখন ভাগ করে দেন তখন সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। কেমন? তাহলে কেন্দ্রীকরণ কি, বিকেন্দ্রীকরণ কি আমরা শিখলাম। জোড়া মই শিকল, তোমরা চেইন দেখেছো, শিকল দেখেছো, ঠিক এই কাজটাকে জোড়াময় শিকল দিছে। একটা প্রতিষ্ঠানে যে নানা ধরনের কাজকর্ম থাকে, একেবারে উপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত প্রত্যেকটা কাজের সাথে একটা যোগসূত্র থাকতে হবে। এই যোগসূত্র থাকা এটাকেই বলা হয় জোড়াময় শিকল নীতি। অর্থাৎ প্রত্যেকটা কাজের সাথে আরেকটা কাজের লিঙ্ক থাকতে হবে। হ্যাঁ, কোন কাজের পরে কোন কাজটা হবে, কোন কাজের পরে কার কাছে যাবে, এই রকমের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কার্যাবলীর মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। এটাই হচ্ছে জোড়াময় শিকল নীতি। এরপরে দেখো শৃঙ্খলা। যেখানে শৃঙ্খলা নাই সেখানে কাজকর্ম সুন্দরভাবে চলতে পারে না। যে প্রতিষ্ঠান বিশৃঙ্খল থাকে সে প্রতিষ্ঠান কাজকর্ম ভালো হতে পারে না। কাজেই প্রতিষ্ঠানে কি করতে হবে, সর্বদা শৃঙ্খলা বজায় রাখতে হবে ব্যবস্থাপকের। সেখানে কি ওই শৃঙ্খলাটা কিভাবে বজায় রাখবে, দক্ষতা যোগ্যতা এই অনুযায়ী কার্যাবলী বা দায়িত্ব যার যার কাজ দিয়ে বুঝিয়ে দিয়ে দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো সাম্যতা। সাম্যতা মানে কি, সাম্যতা হচ্ছে সমান মর্যাদা। প্রত্যেক মানুষেরই কিন্তু মান সম্মান আছে। একেবারে নিচের থেকে উপরের স্তর পর্যন্ত সমস্ত লেভেলেই মর্যাদা, শ্রমিক কর্মচারীদের মর্যাদা আছে। এই মর্যাদা উচ্চতরের বা ব্যবস্থাপককে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকেরই মান সম্মান আছে, প্রত্যেকেই সমান চোখে দেখতে হবে, অর্থাৎ ন্যায় বিচার করতে হবে। হ্যাঁ, কাউকে ছোট কাউকে বড় করে দেখা যাবে না। যদি যায় তাহলে সেখানে কি থাকবে না, শৃঙ্খলা থাকবে না। কেমন? সাম্যতা মানেই সমান, এখানে সবাইকে সমান চোখে দেখতে হবে। এরপরে আসে চাকরির স্থায়িত্ব, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। চাকরির স্থায়িত্বটা কি? প্রত্যেক মানুষ কিন্তু চায় তার চাকরির স্থায়িত্ব। যদি কারো চাকরির স্থায়িত্ব না থাকে তাহলে পরে কি হয়, তাহলে পরে সে কিন্তু চিন্তিত হয়ে যায় যে আমার চাকরি চলে গেলে আমি কি করব, কোথায় যাব। অথবা চাকরি যদি নিশ্চয়তা না থাকে সেখানে শ্রমিক ঘূর্ণায়মানতা বৃদ্ধি পায়। অর্থাৎ শ্রমিক এখানে আজকে এখানে, কালকে আরেক জায়গায়, কালকে আরেক জায়গায়। আমি একটা প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের দক্ষ করে তুললাম কিন্তু তার চাকরির নিশ্চয়তা দিলাম না। যখন দক্ষ করে তুললাম তখন সে আরেক জায়গায় চলে গেল, একটু ভালো বেতন পাইলো, ভালো পারিশ্রমিক পাইলো, চলে গেল। এতে করে প্রতিষ্ঠান সাময়িক ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য শ্রমিক কর্মচারীদের চাকরির কি করতে হবে, নিশ্চয়তা দিতে হবে বা চাকরির স্থায়িত্বের গ্যারান্টি দিতে হবে। এইটা পাইলে শ্রমিক কর্মচারীরা বুঝে যে না আমার চাকরি আছে, আমি এখানে চলতে পারবো, তখন সে কিন্তু কাজে মনোনিবেশ করে। কাজে আশা রাখি তোমরা বুঝতে পেরেছো চাকরির স্থায়িত্ব কি। আজ আছে কাল নাই, এমনও তো হতে পারে। এইরকম যদি দোদুল্যমান অবস্থায় থাকে তাহলে পরে সেই শ্রমিক কখনো নিশ্চিন্তে কাজকর্ম করতে পারে না। আর যখনই সে জানে আমার চাকরি আছে, আমার চাকরির একটা মেয়াদ আছে, এ পর্যন্ত থাকবে, এই বয়স পর্যন্ত চাকরি থাকবে। যেমন সরকারি ক্ষেত্রে 59 বছর করা হয়েছে। যারা যদি কারো বয়স 59 বছর হয়, এই 59 বছরের পরে সে অবসরে যাবে, রিটায়ারমেন্টে যাবে। কাজেই সে বুঝতে পারতেছে যে আমার চাকরি আর কত বছর আছে, এই কয় বছর আছে। আর যদি এরকম গ্যারান্টি না থাকে, যখন তখন চলে যায়, যেতে পারে, তাহলে পরে সেটাকে চাকরির স্থায়িত্ব বলে না। তখন এই শ্রমিক কর্মচারীরা চিন্তায় পড়ে যায় যে আমার চাকরি গেলে আমি আবার কোথায় কি করব। কাজেই প্রত্যেক প্রতিষ্ঠানেই কর্মচারীদের কি করতে হবে, কর্মচারীদের চাকরির নিশ্চয়তা বা স্থায়িত্ব দিতে হবে। উদ্যোগ, এটা একেবারেই সিম্পল পয়েন্ট। উদ্যোগটা কি? প্রতিষ্ঠানে নানা ধরনের কাজ থাকে, শ্রমিক কর্মচারীরা তাদের সৃজনশীলতার মধ্যে দিয়ে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো কাজ নিজে উদ্যোগ নিয়ে যেন স্বাধীনভাবে সে করতে পারে। প্রতিষ্ঠানের জন্য যেটা মঙ্গলজনক সেই ব্যাপারে সে নিজে আগ্রহে, শুধু উপরের লেভেলের দিকে না তাকিয়ে মাঝে মাঝে এইরকম কাজ করতে হয়। সে নিজে উদ্যোগ নিয়ে সে কাজটা পরিচালনা করার নামই হচ্ছে উদ্যোগ। সে উদ্যোগ নিয়ে করতে পারে। আর একটা অতি সিম্পল পয়েন্ট, তোমরা নানা জায়গায় বিভিন্ন জায়গায় পড়েছো, এটা বিভিন্ন ক্লাসে পড়েছো, একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। কেমন? একতাই বল কি? প্রতিষ্ঠানে যত শ্রমিক কর্মচারী আছে, প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের মঙ্গলের স্বার্থে, প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে সকল কর্মচারীরা একতাবদ্ধ হয়ে কাজ করবে।
এই ব্যাপারে শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে হবে। কে করবে? ব্যবস্থাপক, প্রধান কর্মকর্তা যিনি আছেন, উচ্চ স্তরীয় ব্যবস্থাপক যিনি আছেন, তিনি করবেন কি শ্রমিক কর্মচারীদের মধ্যে একটা একতা সৃষ্টি করে দেবেন। তাহলে সবাই মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের ব্যবস্থাপনার হেনরি ফেওলের 14টা নীতি আলোচনা করলাম। আর তোমরাও বুঝতে পারতেছো যে এই নীতিগুলো আসলেই কত গুরুত্বপূর্ণ প্রতিটা প্রতিষ্ঠানের জন্য। এই নীতিগুলো সুষ্ঠুভাবে পালিত হবে, সে প্রতিষ্ঠান নিঃসন্দেহে সেটা উন্নতি লাভ করবে। তাহলে আমরা এই নীতিগুলো আলোচনা করলাম, এখান থেকে বুঝতে পারলাম। এখান থেকে তোমাদের ছোট্ট ছোট্ট প্রশ্ন আসবে, আমি সেগুলো যদিও পরে লিখিয়ে দেব, তারপরও একটু বলে নেই। দেখো, তোমাদের কার্য বিভাজন বলতে কি বুঝো, বা শ্রম বিভাগ কী, তারপরে নিয়মানুবর্তিতা কী বোঝায় বলতে কি বোঝায়, আদেশের ঐক্য বলতে কি বোঝায়, নির্দেশের ঐক্য বলতে কি বোঝায়, এই রকমের পারিশ্রমিক কী, হ্যাঁ, তারপরে আছে সাম্যতা বলতে কি বোঝায়, এই রকমের নানা ধরনের প্রশ্ন হতে পারে। এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো তোমাদের মনে রাখতে হবে, কেমন? তো আজ আর নয়, আমাদের দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে, আমরা ইচ্ছা করলে আর সামনের দিকে আগাতে পারছি না। আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।